আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। মতপার্থক্য থাকলেও বিভেদ তৈরি না করতে তারেক রহমানের আহ্বান। গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ে কৃষিতে শায়েখ সিরাজের ভূমিকার কথা উল্লেখ। এখানে শায়েখ সিরাজ বসে আছেন, ওনার একটি বিখ্যাত প্রোগ্রাম আছে কৃষি সংগ্রাম। আমাদের দেশে কৃষকদের কি অবস্থা, সেই বিষয়টি বোধহয় আমাদের কি বিবেচনা করা উচিত। সরকার বিরোধী বিক্ষোভ দমনে ইরানি বিপ্লবী গার্ডের রেডলাইন ঘোষণা। নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর বল প্রয়োগ হলে ইরান আক্রমণে ট্রাম্পের হুঁশিয়ারি। এবং রাজধানীতে 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলছে। 9 দিনের উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিহিংসার পরিণতি কি হয় তা 5ই আগস্টের পর দেখা গেছে। বাংলাদেশ আর সে জায়গায় ফিরে যেতে চায় না। রাজধানীতে গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, মতপার্থক্য থাকতেই পারে, তবে বিভেদ তৈরি করা যাবে না। দেশের কৃষি উন্নয়নে চ্যানেল আইয়ের বার্তা প্রদান এবং কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শায়েখ সিরাজের ভূমিকার প্রশংসা করেন তারেক রহমান। রাহুল রায় রিপোর্ট। গত 25শে ডিসেম্বর 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর থেকেই গুলশান কার্যালয়ে রাজনীতিবিদ থেকে শুরু করে কূটনীতিক, বিভিন্ন সংগঠন ও শ্রেণী পেশার মানুষ দেখা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। রাজধানীর শেরাটন হোটেলে এবার বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি। গণমাধ্যম ব্যক্তিত্বরা মতামত তুলে ধরার পর কিছু প্রশ্নেরও উত্তর দেন তারেক রহমান। আমার যারা থাকবেন সাথে তাদেরকে আমি বিষয়টি বলবো। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে রাষ্ট্র গঠনের প্রতিটি খাতের পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন তিনি। দেশে ফেরার দিনেও বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। বক্তব্যে সেই পরিকল্পনাগুলো আবারও তুলে ধরেন। কৃষি উন্নয়নে বিশেষভাবে উল্লেখ করেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শায়েখ সিরাজের কথা। এখানে শায়েখ সিরাজ বসে আছেন, ওনার একটি বিখ্যাত প্রোগ্রাম আছে কৃষি সংক্রান্ত। আমাদের দেশে কৃষকদের কি অবস্থা এখন, সেই বিষয়টি বোধহয় আমাদের কি বিবেচনা করা উচিত। উনি ভালো বলতে পারবেন, আমার যতটুকু ধারণা আছে যে মানে সরাসরি জমিতে কৃষিকাজের সাথে জমির মালিক এরকম কৃষকের সংখ্যা প্রায় 1.5 কোটির মতন সারা বাংলাদেশে, 1,50,00,000-এর মতন। এর মধ্যে ডিফারেন্ট ক্যাটাগরির কৃষক আছে। এই কৃষকদের বিভিন্ন অসহায়ত্বের নিউজ আপনাদের সংবাদপত্রে প্রকাশ পাচ্ছে যে হাফ পপুলেশন নারী, তাদেরকে ঘিরে, এবং সেটি হচ্ছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে। এছাড়া যে একটা ফ্যামিলি কার্ড যে নারী পাবে সেটি সে সারা জীবন পাবে। একজন গৃহিণী বা একজন হাউস ওয়াইফ পাবেন কার্ডটা সারা জীবনের জন্য না, আমরা 5 থেকে 7 বছর দেবো। এই 5 থেকে 7 বছর তাকে আমরা একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। সেটা টাকার হিসাবে হতে পারে অথবা এসেনশিয়াল ফুড আইটেমের হিসাবে হতে পারে। আমরা হেলথ কেয়ারের অ্যাপয়েন্ট করতে চাই এবং এই হেলথ কেয়ারের অ্যাপয়েন্টের একটি মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এরা যেরকম বেসিক ট্রেনিং পাওয়ার পরে দিয়ে মানুষকে সচেতন করবে। এই হেলথ কেয়ারের 80 থেকে 85% আমরা নারী কর্মী যাতে নারী কর্মীরা গিয়ে ঘরে ঘরে বোঝাতে সক্ষম হন যে কি জন্য প্রয়োজন হাইজিন মেনটেন করা এবং পরিবারকে সুস্থ রাখা। এট দ্য সেম টাইম পরিবারকে একটি রিজনেবল সাইজের মধ্যে রাখা, পরিবারের সদস্যের সংখ্যা। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম অনুষ্ঠানে তারেক রহমান সব রাজনৈতিক দল ও প্রতিটি শ্রেণী পেশার মানুষকে সুন্দর বাংলাদেশের জন্য এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। 5ই আগস্টে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই আমাদের। হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসা একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি 5ই আগস্ট। এবং আমি সেই জন্যই সকলকে অনুরোধ করব, দলমত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব। কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। আমরা যদি দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্বের জন্য
কাজ করি, তাহলে নিশ্চয়ই আমার কাছে মনে হয় একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা জাতিকে একটি সঠিক ডাইরেকশনে নিয়ে যেতে সক্ষম হব। সরকার গঠন করলে গণমাধ্যমের কাছে পরামর্শ ও সমালোচনা চান বলেও জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান। আপনাদের কাছ থেকে এমন ধরনের আলোচনা সমালোচনা আমরা পাই যেটা আমাদেরকে সাহায্য করবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে সম্পাদকরা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা ও দোষারোপ না করে আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তোলার কথা বলেছেন। আসাদ ভাইকে আমাদের মধ্যে প্রবীণতম সম্পাদক, তাকে ছাত্রলীগের গুন্ডারা অফিসে ঢুকে দাড়ি ধরে নামিয়ে পুলিশের কাছে তুলে দিয়েছে এবং বছরের পর বছর তিনি জেলে থেকেছেন। তিনিও অসুস্থ, তার স্ত্রী মারা গেছেন, তিনি তার স্ত্রীর পাশে যে থাকতে পারেন নাই, কারণ জেল থেকে বেরোনোর পরেও তাকে পালিয়ে পালিয়ে থাকতে হয়েছিল। আসাদ ভাইয়ের জন্যে কোনো এলিট সম্পাদক আওয়াজ তোলেন নাই, এটাই বাস্তবতা। কোনো রাজনৈতিক দল যদি বিশ্বাস করে, মানুষকে বলেন যে তারা গণতান্ত্রিক রূপান্তর চান, তাহলে একই সঙ্গে তার দায় দাঁড়ায় তার সেই গণতান্ত্রিক রূপান্তরে সহযোগিতা করবার জন্যেই গণতান্ত্রিক সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা। সেগুলো কি কি পদ্ধতিতে গণতান্ত্রিক সাংবাদিকতার আবহ নষ্ট হয় সেগুলো আলোচনার জন্য তো সেমিনার করা যেতে পারে। আমি শুধু এইটুকু শুভেচ্ছা জানিয়ে রাখবো যে এইটা আপনারা যেন সেই পরিস্থিতি তৈরি করতে পারেন। সাংবাদিকদের জন্য এখনো যে কালাকানুন বিদ্যমান আছে সেগুলো অপসারণ করা এবং সাংবাদিকদের রিটায়ারমেন্টের পরে কোনো তাদের ভাতার ব্যবস্থা নেই, সেটাও আপনি নিশ্চয়ই খেয়ালে রাখবেন। আশা করি তারেক রহমানের সতেরো জীবনের যে তিনি যে সুযোগটা পেয়েছেন লন্ডনে থেকে, তিনি সেটা দেখেছেন, শুনেছেন, জেনেছেন এবং আমি লক্ষ্য করছি তিনি অত্যন্ত টাইম রক্ষা করে চলছেন এবং এখন পর্যন্ত যেসব করছেন কিছুটা বিলেতি প্রভাব তার উপর পড়েছে। এটা যা আমি বলবো তিনি একজন পরিবর্তিত মানুষ হয়ে গেছেন, এটা আমাদের সবার জন্য সৌভাগ্যের বিষয়। তারেক রহমানের কাছে আমাদের প্রত্যাশা এক ইতিহাসের এক যুগ সন্ধিপ করে তিনি কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ফিরে এসেছেন। সামনে কঠিন চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে সম্মিলিতভাবে করতে হবে। দলের মধ্যে থেকে যদি করার চেষ্টা করা হয় তাহলে অতীতের মতোই কিন্তু ভুল হবে এবং সেই ভুল থেকে আমরা আবার এমন একটা অবস্থায় চলে যাব যেখান থেকে আমাদের ফিরে আসা কঠিন হবে। আমরা গণতন্ত্র চাই, স্বাধীন সাংবাদিকতা চাই এবং সুশাসন চাই। এটা নিয়ে আমরা অনেকে আলোচনা করছি, আপনাকে নিশ্চয়ই অনেকে বলেছেন, বাট একটি দুটি বিষয়ে আমি মনে হয় যথেষ্ট আলোচনা হচ্ছে না। সেটা হচ্ছে বাংলাদেশের অগ্রগতির জন্য আগামীর চ্যালেঞ্জেসগুলো কী, এবং আমি মনে করি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনের রেড লাইন ঘোষণা করেছে ইরানি বিপ্লবী গার্ড। প্রস্তুত রয়েছে সেনাবাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর বল প্রয়োগ করা হলে মার্কিন বাহিনী ইরান আক্রমণ করবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সাহসী জনগণের পাশে আছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ট্রাম্পকে নিজের দেশের দিকে মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানো চিঠিতে বিক্ষোভে হিংসাত্মক নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে ইরান। মইনুল হাসানের রিপোর্ট। ইরানে 2 সপ্তাহ ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভে কমপক্ষে 72 জন নিহত এবং 2300 জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে অর্থনীতির অবস্থা অবনতি নিয়ে ইরানের 31টি প্রদেশে অন্তত 100টি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং IRIB এর ভবনে আগুন ধরিয়ে দেয়। এছাড়া মেট্রো স্টেশন, সরকারি বেসরকারি ব্যাংক, বাস, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহন পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা।
সরকারের নির্দেশে দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখায় পরিস্থিতির পুরো চিত্র গণমাধ্যমে আসছে না। ইরানের নিরাপত্তা ও বিচার বিভাগ শুক্রবার বিক্ষোভকারীদের উদ্দেশ্যে একাধিক সমন্বিত সতর্কতা জারি করেছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে আরও কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তা পরিষদ বলেছে, সশস্ত্র ভাঙচুরকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তা ও বিচার বিভাগের আদেশ জারির পর দেশ জুড়ে নিহত ও আহতদের সংখ্যা বাড়ছে। চিকিৎসকরা বলছেন, হাসপাতালগুলোতে আহতদের জায়গা হচ্ছে না। সিপিআর সহ রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য তাদের কাছে পর্যাপ্ত সার্জন নেই। মনিরুল হাসান, চ্যানেল আই। বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে ভারতের হাইকমিশনার প্রণয় বর্মার আলোচনা হয়েছে। এর আগে ইউরোপীয় ইউনিয়ন, তুরস্ক, মিশরের রাষ্ট্রদূতরা দেখা করেন বিএনপি চেয়ারম্যানের সাথে। বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির জানিয়েছেন, গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। রিয়াজ ইসলামের রিপোর্ট। বিএনপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের একদিনের মাথায় শনিবার বেলা ৩টায় গুলশানে বিএনপি কার্যালয়ে আসেন তারেক রহমান। কার্যালয়ে প্রথমে তার সাথে সাক্ষাৎ করে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দল। প্রায় ১ ঘণ্টা বৈঠক শেষে প্রথমবারের মতো গুলশান কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের কাছে তুলে ধরেন দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। পরিকল্পনা, বিএনপি আগামীতে সরকার গঠন করলে কী ধরনের ডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে এগিয়ে যাবে, দেশকে গড়বে, দেশের মানুষকে নিয়ে কিভাবে কাজ করবে, এবং আন্তর্জাতিক নীতি কী ধরনের হবে, বিভিন্ন দেশের সাথে কী ধরনের আমাদের পজিটিভ বাইল্যাটারাল রিলেশনশিপ আমরা কীভাবে গড়তে পারি। তো এইগুলো নিয়েই আলাপ আলোচনা হয়েছে অত্যন্ত কোডাইল একটা অ্যাটমসফিয়ারে। এর আগে তারেক রহমানের সাথে বৈঠক করেন জমিয়তে উলামায়ে ইসলাম ও ইসলামী ঐক্যজোটের নেতারা। আমাদের আসনগুলোতে যে বিভিন্ন রকম সুবিধা অসুবিধা এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন ইনশাআল্লাহ অচিরেই তিনি এগুলো সলভ করবেন এবং যেরকম পদক্ষেপ নিলে আমাদের কাজ করতে সুবিধা হয় ঠিক সেরকম পদক্ষেপ নেবেন বলে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। পরে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত তুরস্ক ও মিশরের 2 রাষ্ট্রদূত। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবারে জাতীয় সংসদ নির্বাচন 2026। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন 52 জন। 4 দিনের শুনানির প্রথম দিন 70 জনের শুনানিতে আবারও মনোনয়ন বাতিল হয়েছে 15 জনের। সীমানা জটিলতায় পাবনা 1 ও 2 আসনের ভোট গ্রহণ স্থগিতের কথা আবারও জানিয়েছে নির্বাচন কমিশন। সাদি মাহমুদের রিপোর্ট। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল শুনানির প্রথম দিন নির্বাচন ভবনে 70 জন প্রার্থীর শুনানি হয়। প্রার্থিতা ফিরে পেয়েছেন 52 জন, মনোনয়ন বাতিল হয়েছে 15 জনের, আর পেন্ডিং আছে 3 জনের। ঢাকা 9-এ স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র দিয়েছিলাম আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। আমরা এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যে মার্কা সেটার জন্য আবেদন করতে পারবো। আমরা সেই প্রক্রিয়ায় আমাদের পছন্দ ফুটবল মার্কা আমরা সেটা নিয়ে আবেদন করব, তারপর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত থাকবে। কক্সবাজার 2 আসনের জামাত মনোনীত প্রার্থী এমপি প্রার্থী জনাব HM হামিদুর রহমান আজাদ সাহেবের আপিলটি আজকে মঞ্জুর করা হয়েছে। সামান্য হলফনামা ত্রুটির জন্য সেটাকে বাতিল করা হয়েছিল, আজকে আমরা বৈধতা ফিরে পেয়েছি। সত্যের পথে আছি বলে আজকে আমার মনোনয়নপত্রটি কেউ আটকাতে পারেনি এবং আমরা প্রমাণ করেছি আমরা জনগণের সাথে আছি, জনগণের সাথে ছিলাম, জনগণের সাথে থাকব। প্রথম দিন জাতীয় পার্টির 12 প্রার্থীর মধ্যে 10 জনের প্রার্থিতা বৈধ হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের 5 জনের মধ্যে 4 জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এই ভোটটি সুষ্ঠু হওয়া জাতির জন্য প্রয়োজন। এই ভোট সুষ্ঠু না হলে দেশে গৃহযুদ্ধ হতে পারে, রাজনৈতিক মতৈক্য বাড়তে পারে, দেশের অর্থনীতি ধ্বংস হতে পারে। এই ভোটটি দেশকে বাঁচাতে পারে যদি সুষ্ঠু ভোট হয়, যদি লেভেল প্লেইং ফিল্ড হয়। আমাদের যে বাকি আপিলগুলি আছে আগামীকাল থেকে আবার শুরু হবে।
14-15 তারিখ পর্যন্ত সেগুলি চলবে। সীমানা জটিলতায় এখনও পাবনার 2টি আসনের ভোট গ্রহণ স্থগিত রেখেছে ইসি। তত্ত্বগত অসম্পূর্ণতা ছিল, সেটাকে আমরা আজকে সম্পন্ন করে দেওয়া হয়েছে এবং কার্যক্রম স্থগিত আছে। এটাই হচ্ছে বর্তমান অবস্থান। এরপরে চর্চা করে তো কোনো লাভ নেই, আমি তো ঘুরে আবার ওইখানেই আসবো। রোববার থেকে মঙ্গলবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত 645টি আবেদনের শুনানি চলবে। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। রাজধানীতে চলছে 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শনিবার জাতীয় জাদুঘরে উৎসবের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 9 দিনের উৎসবে প্রদর্শিত হবে 91টি দেশের 245টি সিনেমা। উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই। সুলতানা হিমুর রিপোর্ট। সুস্থ চলচ্চিত্রের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়ানোর লক্ষ্য নিয়ে শুরু হলো 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে 8টি বিভাগে প্রদর্শিত হবে বাংলাদেশ সহ 91টি দেশের 245টি সিনেমা। শনিবার বিকেলে জলতরঙ্গের নৃত্যশিল্পীদের পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠিত হয় উদ্বোধনী আয়োজন। এবারের উৎসবে ভেন্যু তালিকায় প্রথমবারের মতো যুক্ত হয়েছে কক্সবাজার লাবণী বিচ পয়েন্ট, যেখানে উন্মুক্ত প্রদর্শনী চলবে। সিনেমা প্রদর্শনীর পরিবেশ সহায়ক রাখতে সবাইকে আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। Showing a movie on the Cox's Bazar beach site is surely exciting, but at the same time I would like to give a note of caution that please do not use excessive light there. It's a fragile beach. এই উৎসবের মধ্য দিয়ে বিভিন্ন দেশের সাথে সাংস্কৃতিক সম্পর্ক আরো জোরদার হবে বললেন আয়োজকরা। Bangladeshi cinema has a powerful presence, rich storytelling tradition and exciting contemporary voice. For many years, the Dhaka International Film Festival has built a bridge. On this bridge, precious stories from different cultures can meet and talk. Modern sound equipment ইত্যাদি থাকবে। এটা অ্যাকচুয়ালি তথ্য মন্ত্রণালয়ের অধীনের ফিল্ম। কালচারাল মিনিস্ট্রি বা ইনফরমেশন মিনিস্ট্রি যেই করুক না কেন, আমাদের একটা পার্মানেন্ট ভেন্যু দরকার। উদ্বোধনী আয়োজন শেষে চীনা চলচ্চিত্র উ জিন জিলু প্রদর্শিত হয়। উৎসবটির মিডিয়া পার্টনার চ্যানেল আই। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। সমাজে পিছিয়ে পড়া নারীর দক্ষতা উন্নয়নে মানিকগঞ্জের সিংগাইরে রন্ধন প্রতিযোগিতা ও প্রশিক্ষণ দিয়েছে কুকিং অ্যাসোসিয়েশন। রান্না শেখার পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের দেওয়া হয় অর্থ সহায়তা। জেগে বসা শীতে বিপর্যস্ত সুবিধাবঞ্চিত মানুষকে স্বস্তি দিতে বিনামূল্যে কম্বল বিতরণ করেছে কুকিং অ্যাসোসিয়েশন। দক্ষতা প্রণোদনা ও সামাজিক সহায়তার এমন উদ্যোগ নতুন করে স্বপ্ন দেখাচ্ছে বিন্নাডাঙ্গি গ্রামের নারীদের। আফরোজা হাসির রিপোর্ট। শীতের সকালে মানিকগঞ্জের গ্রামীণ জনপদের সূর্যোদয় যতটা স্নিগ্ধ, প্রত্যন্ত অঞ্চলের জীবন জীবিকা ততটাই দারিদ্রতা আর প্রতিকূলতার কষাঘাতে জর্জরিত। হালামলের সুযোগ সুবিধা বঞ্চিত কৃষিভিত্তিক এই জনপদের নারীরা উন্নয়নের মূলধারা থেকে অনেকটাই পিছিয়ে। নারীদের জীবনে টেকসই উন্নয়ন সহ শীতে উষ্ণতার বার্তা নিয়ে সিংগাইরের বিন্নাডাঙ্গি গ্রামে কুকিং অ্যাসোসিয়েশন। রান্না শিখে স্বাবলম্বী হওয়ার প্রত্যয়ে রান্না বিষয়ক প্রশিক্ষণ ও রন্ধন প্রতিযোগিতায় অংশ নেন নারীরা। অনেক আনন্দিত, অনেক কিছু শিখতে পারলাম। প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি এবং সেকেন্ড হয়েছি, এর জন্য আমার অনেক ভালো লাগতেছে। জয়ী হয়েছি আর 5,000 টাকা পেয়েছি। এই 5,000 টাকা দিয়ে কিছু করার ইচ্ছা আছে। নারীদের স্বনির্ভর করতে প্রশিক্ষণ সহায়তা জারি রাখবে কুকিং অ্যাসোসিয়েশন। রান্নার কম্পিটিশন হলো সিঙ্গারা বানানো। প্রথম পুরস্কার হিসাবে দিচ্ছি 5,000 টাকা কুকিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, আর 3,000 টাকা দিচ্ছি যে থার্ড হয়েছে। সেকেন্ড যে হয়েছে তাকে আমরা 4,000 টাকা দেব। পিছিয়ে পড়া নারীদের ভাগ্য বদলে রাষ্ট্রীয় পদক্ষেপের পাশাপাশি কুকিং অ্যাসোসিয়েশনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান সুধীজনদের। আফরোজা হাসি, চ্যানেল আই, মানিকগঞ্জ। এবার বিপিএল টি20 ক্রিকেট প্রসঙ্গ।
একদিন বিরতির পর আবারও মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর খেলা। ম্যাচ ডে 11-এর দুটি ম্যাচ শুরু হবে দুপুর 1টা ও সন্ধ্যা 6টায়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুরে মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স ও রংপুর রাইডার্স। 6 ম্যাচে 4 জয়ে টেবিলের 2-এ রংপুর আর একই ফলাফল নিয়ে টেবিলের 4-এ রাজশাহী। অন্যদিকে সন্ধ্যায় নোয়াখালী এক্সপ্রেসের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। 6 ম্যাচে 2 জয়ে ঢাকা আছে টেবিলের 5 নম্বরে আর 7 ম্যাচে 1 জয়ে টেবিলের তলানিতে নোয়াখালী। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে এবং বিরতির পর থাকছে দর্শক ফিরে এলাম বিরতির পর। ফিলিপিন্সের মধ্যাঞ্চলীয় শহর সেবুতে একটি ময়লার ভাগাড় ধসে পড়ায় 4 জন নিহত ও 30 জনেরও বেশি শ্রমিক নিখোঁজ রয়েছেন। শ্রমিকদের উদ্ধারে টানা অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। বেসরকারি মালিকাধীন বিনালিউ ময়লার ভাগাড় ধসের সময় সেখানে অন্তত 110 জন শ্রমিক কর্মরত ছিলেন বলে দাবি করেছে কর্তৃপক্ষ। এই দুর্ঘটনার দুদিন পর শনিবারও ধ্বংসস্তূপের নিচে জীবিত থাকার আলামত পাওয়া গেছে। জীবিত উদ্ধারের আশায় 24 ঘন্টা উদ্ধার কাজ চলছে। পরিবেশবিদদের মতে অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা এবং পাহাড় কেটে আবর্জনা স্তূপ করার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। এবারে কৃষি সংবাদ। মৌচাষী মামুনের প্রচেষ্টায় কুষ্টিয়ায় কমছে তামাকের চাষ। মিরপুর উপজেলার ধুবইল এলাকার যে কৃষি জমিতে আগে তামাক চাষ হতো, এখন সেখানে আবাদ হচ্ছে সরিষা। একদিকে যেমন তেল ফসলের আবাদ বাড়ছে, তেমনি উৎপাদন হচ্ছে খাঁটি মধু। কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলুর তথ্যচিত্রে আল মুকসিদের রিপোর্ট। স্নাতকোত্তর পাশ করার পর মিরপুর উপজেলার ধুবইল এলাকার বেকার যুবক মামুন চাকরির পেছনে না দৌড়ে বেছে নেন সরিষা সহ বিভিন্ন ফুল ও মধু উৎপাদনের কাজ। প্রথম দিকে তিনি এলাকার কৃষকদের সরিষা বীজ ও সার সরবরাহ করেন নিজ উদ্যোগে। সেই সরিষা ক্ষেতের পাশে মামুন মৌমাছির বক্স বসিয়ে উৎপাদন করেন মধু। অস্ট্রেলিয়া, স্পেন এবং কোরিয়াতে মধু এক্সপোর্ট করি। তো আমি অনেক বছর ধরে আমি আবেদন করছি, কিন্তু আমি রিফাইং মেশিনটা পাচ্ছি না। যদি আমাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাকে একটা রিফাইং মেশিন দেয়, তাহলে আমার বিদেশে মধু পাঠানোর জন্য আমার খুবই সুবিধা হবে এবং এখানে অনেক বেকারের প্রায় 30 থেকে 35 জনের নতুন করে কর্মসংস্থান সৃষ্টি হবে। ক্ষেতের পাশে মৌমাছির বক্স থাকায় সুষম পরাগায়নের ফলে বেড়েছে কৃষকের সরিষার উৎপাদন। মৌমাছি হচ্ছে আপনার ফুলের করজ দেয়, করজ দেওয়ার পরে হচ্ছে ফলন, সরিষার দানাটা পুষ্ট হয়। মৌমাছি আসার পরে আমাদের জমিতে 5 মণ 6 মণ করে সরিষা আমরা বৃদ্ধি পাচ্ছে। আগে মানুষ প্রয়োজনে বাজার থেকে মধু কেনাকাটা করলেও বর্তমানে মামুনের সরিষার ফুলের মধুর প্রতি ঝুঁকছেন তারা। মামুনের মধু আমরা ক্ষেত থেকে আসল মধু দেখে নিতে পারি। উদ্যোক্তা মামুনকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। সরিষা আপনারা জানেন যে কৃষকরা লাভবান হচ্ছে, পাশাপাশি এখানে যারা মৌ চাষ করে এটা কিন্তু বাড়তি একটা ইনকাম, এবং মৌ বিশেষ করে আমরা যদি বাইরে এটাকে যদি এক্সপোর্ট করতে পারি তাহলে কিন্তু আমরা বিশাল একটা বৈদেশিক মুদ্রা উপার্জনের একটা এখানে তৈরি হবে। চলতি সরিষা মৌসুমে অন্তত 20 টন মধু উৎপাদনের আশা করছেন এই সফল উদ্যোক্তা। আল মুকসিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নিয়মনীতির তোয়াক্কা না করে উৎসমুখে বাঁধ নির্মাণে মৃত পায় নেত্রকোনার 57টি নদী। নাব্যতা হারিয়ে আত্রাখালী, কংস, সোমেশ্বরী সহ ছোট বড় এইসব নদী পরিণত হয়েছে ফসলের মাঠে। কোনো কোনো নদী এখন ধুধু বালুচর। জেলেরা কর্মসংস্থান হারানোর পাশাপাশি হুমকিতে পরিবেশ ও জীববৈচিত্র্য। সমীক্ষা কার্যক্রমে আটকে আছে নদী পুনরুদ্ধারের কর্তৃপক্ষের তৎপরতা। জাহিদ হাসানের তথ্য ও ভিডিওচিত্র নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। নদ নদী বেষ্টিত জেলা নেত্রকোনা। নদী ঘিরেই এই অঞ্চলে গড়ে উঠেছিল ব্যবসা বাণিজ্য, স্থানীয় অর্থনীতি। কৃষি থেকে শুরু করে দৈনন্দিন কাজে ব্যবহার হতো নদীর পানি। কালের পরিক্রমায় পাল্টে গেছে দৃশ্যপট। অনিয়ম আর খননের অভাবে হারিয়ে যাচ্ছে নদ নদী। প্রায় 1 যুগ আগে বালু ও পাথর পরিবহনে সোমেশ্বরী ও আত্রাখালী নদীর সংযোগস্থলে বেআইনিভাবে বাঁধ দেয় প্রভাবশালীরা। এতে বালজ, গোমাইসহ 57টি নদী ও নালা, ছড়া, খাল ভরাট হয়ে বিলুপ্তির পথে। ধলেশ্বরী এবং সুনামগঞ্জের
সঙ্গেও এইটার সংযোগ ছিল। আগে আমাদের এই নদীগুলা দিয়ে পানি আসতো, পানি আসলে আমরা কৃষকরা জমিতে পানি দিতে পারতাম। অপরিকল্পিত বাঁধে কখনো অকাল বন্যা, আবার কখনো খরায় অনাবাদি থাকছে হাজার হাজার হেক্টর ফসলি জমি। বালু উত্তোলন করে নেওয়ার পরে বাঁধ দিয়া এই পানি আমরা এক ফোঁটাও পাই। পানির স্তর এত নিচে নেমে গেছে যে টিউবওয়েল, নর্মাল টিউবওয়েল দিয়ে এখন পানি উঠানো যাচ্ছে না। আগে মানুষ এখানে গোসল, গরু বাছুর সবকিছু করতো, এখন আর পানি নাই। সমীক্ষা প্রতিবেদন অনুযায়ী নদী খননের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। ভরাট হয়ে যাওয়ার নদীগুলো আমরা তালিকা তৈরি করতেছি। এটা আমরা স্টাডির আলোকেই আমরা বলতে পারবো যে কয়টা নদী এবং কিভাবে ভরাট হয়েছে এবং কারণগুলো কি, এবং এগুলো আমরা কিভাবে পুনঃখনন বা ড্রেজিং এর মাধ্যমে পুনরুজ্জীবিত করতে পারবো। জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নদীগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপের দাবি পরিবেশবাদী ও স্থানীয়দের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মতপার্থক্য থাকলেও বিভেদ তৈরি না করতে তারেক রহমানের আহ্বান। গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ে কৃষিতে শাইখ সিরাজের ভূমিকার কথা উল্লেখ। শাইখ সিরাজ বসে আছেন, তার একটি বিখ্যাত প্রোগ্রাম আছে কৃষি সংগ্রাম। আমাদের দেশে কৃষকদের অবস্থান, সেই বিষয়টি বোধহয় আমাদেরকে বিবেচনা করা উচিত। সরকার বিরোধী বিক্ষোভ দমনে ইরানে বিপ্লবী গার্ডের রেড লাইন ঘোষণা। নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর বল প্রয়োগ হলে ইরান আক্রমণের ট্রাম্পের হুঁশিয়ারি। এবং রাজধানীতে 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলছে। 9 দিনের উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।